সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সময়ের আলাপে। আমাদের আজকের অতিথি বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি সাবেক সম্পাদক ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। কাজল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি সময়ের আলাপে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সময়ের আলাপেও এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজে খুবই আনন্দিত। কাজল ভাই, আপনি কেমন আছেন? সব মিলে আমি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। একজন পেশাজীবী হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে নতুন বাংলাদেশে যে প্রত্যাশিত বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সেরকম একটা ট্রানজিশনাল পিরিয়ডে বলতে পারেন ভালোই আছি। অন্তত বিগত সময়ের যে দুঃসময়ের মধ্যে আমরা সময় কাটিয়েছি, সেরকম সময় তো এখন নেই। তুলনামূলক ভালো সময়ে এবং আরও ভালো সময়ে যাব এমন প্রত্যাশা তো সবসময় রাখি। সেই হিসেবে বলতে পারেন যে ভালো আছি। কিন্তু আপনার তো মন খারাপ হওয়ার কথা। আপনি ঝিনাইদহ ৩ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু দল আপনাকে মনোনয়ন দেননি। আপনার কি মনোক্ষুণ্ণ এটা নিয়ে আছে? না, বিন্দুমাত্র না। কারণ আমি খেয়াল করে দেখবেন, আমি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি, কথা জেনেই রেখেছি যে যতজন প্রতিদ্বন্দ্বী হোক না কেন মনোনয়ন দেওয়া হবে একজনকে। আর আমি একটা আদর্শে রাজনীতি করি এবং আমি মনে করি যেহেতু মনোনয়ন দেওয়ার ক্ষমতাটা আমার নেই, আমার শুধুমাত্র চাইতে পারি, তো দলের সর্বোচ্চ নীতি নির্ধারক তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এখানটা আমার থেকে হয়তো বেটার যাকে তাকে দিয়েছেন। তো এরকম একটা স্পোর্টসম্যানশিপ স্পিরিটে আমি ব্যক্তিগতভাবে সবসময় মনে করি। কারণ এর আগেও আমি বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে হয়তো মনোনয়ন পেয়েছি কিংবা কখনো পাইনি, সে কারণে হয়তো স্বাভাবিকভাবে মন খারাপ হয়। কিন্তু এই জন্য আমার বিন্দুমাত্র মন খারাপ হয়নি, কারণ আমি মনে করি যে আমি এটা জানতামই যে আমার এই প্রতিযোগিতায় হয়তো আমি টিকতেও পারি, নাও টিকতে পারি। এবং মূল কথা হচ্ছে দলের ভালো, একটা দল যেহেতু করি, আদর্শিক জায়গা থেকে মন খারাপ হওয়ার কোনো কারণ নেই। আর বড় একটা রাজনৈতিক দলে অনেক মানুষকে নানাভাবে অ্যাকোমোডেশন করা হয়, সুতরাং আর আমি একজন পেশাজীবী, আমার মূল পেশা হচ্ছে আইন ব্যবসা। তো আমি আইন পেশার সঙ্গে সম্পর্কিত, সুতরাং আমার কোনো কিছু পাইলাম কি না পাইলাম বড় কথা না। বড় কথা হচ্ছে আমি আমার পেশাই কেমন করছি, আমার মধ্যে পেশাদারিত্ব আছে কিনা, সততার সঙ্গে আমি করতে পারি কিনা। আর কোনো পদ পদবী, সুনির্দিষ্ট কোনো পদ পদবীর জন্য আমি কখনোই লালায়িত ছিলাম না। এই জীবনে তো অনেক কিছু পেয়েছি, অনেক কিছু না চাইতেও পেয়েছি। তো সুতরাং আলহামদুলিল্লাহ, আমি বিন্দুমাত্র কোনো মন খারাপ নেই। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের মনোনয়ন ঘোষণার পরে যাকে ঘোষণা করা হয়েছে তাকে সর্বপ্রথম তাকে উদ্দেশ্য করে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অভিনন্দন জানিয়েছি, পরে তাকে ফোন করেছি। অর্থাৎ সাধারণত কোনো প্রার্থী ঘোষিত হলে তিনি প্রতিযোগী প্রার্থীদেরকে ফোন করেন, আমার ক্ষেত্রে হয়েছে উল্টা। আমি তাকে প্রথম ফোন করেছি, ফোন করে তাকে সাধুবাদ জানিয়েছে, স্বাগত জানিয়েছি। এবং যে কথা আমি সবসময় বলে আসছি, দলের প্রার্থী যেই হোক না কেন, আমি প্রার্থী হলে যেমন আমি প্রত্যাশা করতাম সবাই আমার জন্য কাজ করবে, তো যিনি প্রার্থী ঘোষিত হয়েছেন তিনিও তো প্রত্যাশা করবেন আমার কাছে। ওই আমি যে কথাটি সবসময় বলে আসতাম, সেটার বাস্তবায়ন হিসেবে আমি তাৎক্ষণিকভাবে আমার মনে হয় যে তার নাম ঘোষিত হওয়ার 2 মিনিটের মাথায় আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, আর তাকে ফোন করেছি হয়তো 5 মিনিটের মাথায়। আর রাতের বেলা আরেকটা স্ট্যাটাস দিয়েছে একটা বড় আকারে। আমার অনেক যারা সমর্থক ছিলেন, আমাকে যারা ব্যক্তি পছন্দ করতেন, তাদেরকে আমি সবসময় এ কথা স্মরণ করে দিয়েছি 2টা ভিডিও আপলোড করে, যেখানে আমি বারবার বলেছি প্রার্থী যেই হোক, ধানের শেষের প্রার্থী যিনি হবেন তার পক্ষে আমি থাকব এবং আমি আশা করব সবাই থাকবে। কিন্তু আপনি পেশাজীবী, আইন পেশার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এবং আইন পেশায় আপনার যথেষ্ট একটা সুনাম আছে। আমরা সুপ্রিম কোর্ট রিপোর্টিং করতে গিয়েই সেটি জানি বা সেটি আমরা নিজেরাও প্রমাণ পেয়েছি। কিন্তু আপনি জাতীয় নির্বাচন করার আগ্রহটা দেখালেন কেন? না, আসলে সত্যি কথা বলতে কি, আপনি খেয়াল করে দেখেন, একজন পেশাজীবী মানুষ, আপনি যেমন বললেন আমি পেশায় ভালো করেছি, একটা সময় পর্যন্ত মানুষের কিন্তু যে সার্ভিসটা দেয় আইনজীবীরা, সেটা কিন্তু অনেকটা ব্যক্তিকেন্দ্রিক। যেমন আমি একজন ক্লায়েন্টকে সহযোগিতা করি, সেই ক্লায়েন্টকে আমি লিগ্যাল সাপোর্ট দিই, সেটা কিন্তু একজন ব্যক্তি উপকৃত হয়। কিন্তু একটা সমাজকে, রাষ্ট্রকে দেওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে একজন মেম্বার অফ পার্লামেন্ট একটা বড় প্ল্যাটফর্ম থেকে তার এলাকার জন্য কাজ করতে পারে। আপনি কিন্তু আপনার অবস্থান থেকে তো আপনি পুরো দেশের জন্য হয়তো সব কাজ করতে পারবেন না, কিন্তু আপনি যেখানে আমার গড়ে ওঠা, যেখানে আমার বেড়ে ওঠা, সেই এলাকার মানুষকে নিয়ে আমি কিছু স্বপ্ন দেখেছি। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে এই বয়সে 55 বছর বয়সে একজন মানুষ যার মোটামুটি পেশাদারিত্ব আছে এবং যার পেশায় একটা স্থায়িত্ব আছে, যার একটা অর্থনৈতিক স্টেবিলিটি আছে, আমার এখন মানুষের জন্য কাজ করা, সমাজের জন্য কাজ করার আমি মনে করি সেটা বড় একটা প্ল্যাটফর্ম। এই বড় প্ল্যাটফর্ম চিন্তা করেই আসলে আমি মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য চেষ্টা করেছি। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমাদের স্বাধীনতার পরে বাংলাদেশে যে সংসদ গঠিত হয়েছিল, সেক্ষেত্রেও কিন্তু অনেক আইনজীবী সংখ্যক যা সংসদ সদস্য ছিলেন এবং আইন প্রণয়নদের মূল কাজটি কিন্তু আইন প্রণয়ন করা এবং রাষ্ট্রের প্রয়োজনে আইন প্রণয়ন করা। আমি যেহেতু আইন নিয়ে দীর্ঘদিন চর্চা করেছি, সুতরাং আইনসভায় আমি যেতে পারলে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য আইন প্রণয়নের ক্ষেত্রে, আইন সংশোধনের ক্ষেত্রে, আইন প্রয়োগের ক্ষেত্রে রাষ্ট্র ক্ষমতা যারাই থাকবে না কেন তাদেরকে আমি পরামর্শ দিতে পারতাম, আমি ভূমিকা রাখতে পারতাম। একটা আইন প্রক্রিয়া
কোন প্রক্রিয়ার মাধ্যমে একটা আইন প্রণীত হয় সেটাও কিন্তু অনেকে আমাদের কাছে স্পষ্ট না। একটা এবং সংসদ সদস্যের কাজটা কি এটাও তো স্পষ্ট সেটা না। আমি খুবই দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মনে করে এমপি হওয়া মানে কাউকে চাকরি দিবে, স্কুল কলেজ মাদ্রাসা করবে। আমাদের দেশের প্রেক্ষাপটে একজন এমপির এই কাজটি হচ্ছে সাপ্লিমেন্টাল, মূল কাজ কিন্তু তার আইন প্রণয়ন করা। আপনার যে দল 236 জনকে প্রার্থী ঘোষণা করেছে প্রাথমিকভাবে, এর মধ্যে আমরা আইনজীবী দেখলাম, আমি হিসাব করে দেখছি যে 10 থেকে 12 জনের মতো আইনজীবী আমরা লক্ষ্য করেছি। এটা কি খুবই কম মনে হয়নি আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে তো অবশ্যই কম মনে হয়েছে, কারণ আপনি যদি খেয়াল করে দেখেন যে আমাদের স্বাধীনতা উত্তর বাংলাদেশে সম্ভবত 23% আইনজীবী তারা পার্লামেন্টারিয়ান ছিলেন, এবং এটা আস্তে আস্তে ক্রমান্বয়ে কমতে কমতে এটা একেবারেই বলতে পারেন যে একেবারেই ইসের মধ্যে কোটায়। তো এটা হয় কি, আসলে আইনসভার একজন সদস্যের মূল কাজ হচ্ছে আপনি আইন প্রণয়ন করা, এবং আইন প্রণয়ন করায় তিনিই করতে পারবেন ভালোভাবে যিনি আসলে আইনের প্রক্রিয়াটা জানেন। তো আপনি খেয়াল করে দেখেন এই যে বর্তমানে বাংলাদেশে জাতীয় পর্যায়ের যে সমস্ত বিতর্কগুলো হয় সবই কিন্তু আইন নিয়ে, আইনের প্রায়োগিক দিক, জুলাই সনদ বলেন সেটা একটা আইনি কাঠামো, এর আইনি কাঠামো কীভাবে দেওয়া হবে। বিএনপির পক্ষ থেকে আমি নিজেও ঐকমত্য কমিশনের সঙ্গে একেবারে শুরুর দিকে আপনি টেবিল টকে যে সমস্ত বার্গেনিং, কনস্টিটিউশনাল প্রভিশন, বাংলাদেশের সংবিধানের কী বিধান এবং সেগুলো কীভাবে কার্যকর করা যেতে পারে, কিংবা এখন যদি আমরা প্রস্তাব করি, গ্রহণ করি, এগুলো ভবিষ্যতে কখনো আইন আদালতে টিকবে কিনা, এটা চ্যালেঞ্জ হবে কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা কাজ করেছি জনাব সালাউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য তালিকা। অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু খেয়াল করে দেখবেন যে রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত দেন দরবারগুলো হয়, অর্থাৎ ভবিষ্যতের বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, সাংবিধানিক কাঠামো, সেগুলো কিন্তু আইনজীবীদের ভূমিকা। এই কাজগুলোই কিন্তু এই সমস্ত ব্যক্তিদেরকে, পার্লামেন্টারদেরকে করতে হবে। অন্যতম খেয়াল করে দেখেন যে বাংলাদেশের সংবিধানে বিদ্যমান 70 অনুচ্ছেদ, যেটা নিয়ে অনেক বেশি কথাবার্তা হয়েছে, অর্থাৎ একটা দল থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য তিনি তার দলের বিপক্ষে ভোট দিলে তার ফ্লোর ক্রসিং, তার সংসদ সদস্য চলে যাবে। এর একটা চেক অ্যান্ড ব্যালেন্সের ক্ষেত্রে কিন্তু অনেক দিন পর্যন্ত এক্সারসাইজ হয়েছে কিভাবে করা সম্ভব। একদিকে আপনি যেমন একজন ব্যক্তি সংসদ সদস্য তার যেমন স্বাধীনতা দিতে হবে, আবার অ্যাট দ্য সেম টাইম একটা দলের শৃঙ্খলা যেন ঠিক রাখে, এই যে ব্যালেন্স করার জন্য কিন্তু আমাদের দিনের পর দিন কাজ করতে হয়েছে। কোন ক্ষেত্রে ছাড় দেওয়া যায়, কোন ক্ষেত্রে দেওয়া যায় না, কতটুকু ক্ষেত্রে লিমিট করা যায়, দিজ আর অল ফান্ডামেন্টাল ইস্যুস। একটা সংবিধান আইন প্রণয়ন সংক্রান্ত অনেক কী বলবো যে আমি একটা বিশাল একটা কর্মযজ্ঞ, এমন একটি কর্মযজ্ঞ কোনো একজন আইনজীবী হলে তার জন্য যতটা সহজ হবে, অন্য ব্যাকগ্রাউন্ডের একজন ব্যক্তি হলে তার জন্য অতটা সহজ হবে না, খুব সহজে অনুমেয়। দ্বিতীয়ত হচ্ছে 2024 সালের জুলাই আন্দোলন বিপ্লবের পরে মানুষের যে প্রত্যাশা হয়েছিল আগামী দিনকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, তো সেক্ষেত্রে আইনসভায় অধিক সংখ্যক আইনজীবীর উপস্থিতি এটা প্রত্যাশিত ছিল। তবে কথা সত্যি, প্রত্যেকটা রাজনৈতিক দল তারা হয়তো চিন্তা করে সব সময় যে একজন ব্যক্তিকে পার্লামেন্টারিয়ান করেই যে তার সার্ভিস নিতে হবে তাও না, হয়তো অন্য কোনোভাবেই বিভিন্নভাবে নেওয়া যেতে পারে। সাংবিধানিক নানান বিষয়গুলো কথা বললেন। বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সাংবিধানিক অবস্থানটা কি? এই সরকার কি বৈধ নাকি অবৈধ? এই রিসেন্টলি আবার এই আলাপটা আসছে, সেই কারণে প্রশ্নটা করা আপনার কাছে। না দেখুন, আমি খোলা চোখে বৈধ কিংবা অবৈধ কোনো কথা না, কথাটা মনে রাখতে হবে যে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে বাংলাদেশে এই সরকার ক্ষমতা এসেছে। সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন এবং মন্ত্রিসভা নেই, সংসদ নেই, এরকম একটা পরিস্থিতিতে সংবিধানে তো কোনো বিধান নাই। তাহলে আপনার এই প্রয়োজনটা মেটানোর জন্য আপনি কি করবেন? সেক্ষেত্রে একমাত্র সাংবিধানিক ব্যক্তি ছিলেন রাষ্ট্রপতি। কারণ ততক্ষণে কিন্তু আপনি খেয়াল করে দেখেন, যদিও প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স অর্থাৎ উপদেষ্টামূলক এখতিয়ার ব্যবহার করে একটা মতামত নিয়েছেন, তো রাষ্ট্রপতি তখন চিন্তা করেছেন যে সুপ্রিম কোর্টের মতামত নিয়ে তিনি একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন কিনা। সুপ্রিম কোর্ট মতামত দিয়েছেন, তিনি এটা করেছেন। কোনো সংবিধানে এরকম একটা অবস্থা কিন্তু কোনো সময় কেউ অ্যান্টিসিপেট করে না। যেহেতু অ্যান্টিসিপেট করে না, আপনার কি করা যেতে পারত? যেমন সেক্ষেত্রে আমি বলবো যে এই সংবিধানের, আমি প্রথম দিন থেকে যে কথা বলে আসছি, এই সরকারের অন্যতম বিষয় হচ্ছে যে দেখেন একটা ভিন্ন পরিস্থিতিতে দেওয়া একটা সরকার, এবং সরকারের বৈধতা দিতে হবে পরবর্তী জাতীয় সংসদ গঠনের মাধ্যমে। কারণ বিভিন্ন সময় আমাদের সংবিধানের 150 অনুচ্ছেদে অস্থায়ী এবং ক্রান্তিকাল বিধানের একটা বিধান আছে। অর্থাৎ এমন যদি কোনো সিচুয়েশন হয় যে কারণে একটা সাংবিধানিক ধারাবাহিকতা কোনো কারণে ক্ষুণ্ণ হয়, তাহলে সংবিধানের ওই বিধান অনুযায়ী সেটাকে র্যাটিফাই করা, তাকে আমরা অনুমোদন করা যেতে পারে। এই সরকারের ক্ষেত্রে তেমনটি করতে হবে। এই সরকারের সাংবিধানিক ব্যাকআপ হচ্ছে সুপ্রিম কোর্টের একটা উপদেষ্টামূলক এখতিয়ার, যেটা 106 অনুচ্ছেদ অনুযায়ী
রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট থেকে গ্রহণ করেছেন। তবে সেটা যে গ্রহণ করার কারণেই সরকারের বৈধতা এসেছে এমনটি না, কারণ ওই উপদেশ রাষ্ট্রপতি গ্রহণ করতেও পারতেন, নাও করতে পারতেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে রাষ্ট্রপতি সেটি গ্রহণ করেছেন। আমাদের দেশে এমনও উদাহরণ আছে যে ক্ষেত্রে রাষ্ট্রপতি এই এখতিয়ার ব্যবহার করে সুপ্রিম কোর্টের মতামত চেয়েছেন এবং সেটি গ্রহণ করেছেন। যদি কেউ বলে থাকেন যে 106-এর কোনো রকম গুরুত্ব নেই, আমি দেখেছি দু একজন আইনজীবী বলার চেষ্টা করেন 106-এর কোনো ভিত্তি নাই সের মধ্যে, আমি মনে করি সেটাও ঠিক না। কারণ সংবিধানের কতগুলো অনুচ্ছেদের পার্সুয়েসিভ রোল আছে, এক্ষেত্রেও তাই, কারণ রাষ্ট্রপতি নাও নিতে পারতেন। আপনার একটু রাজনৈতিক বিষয়গুলোতে আসি। আপনি মানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির রাজনীতি করতে গিয়ে আপনাকে জেলেও যেতে হয়েছে এবং আপনি 4 দিন রিমান্ডেও ছিলেন। এই যে আপনি রিমান্ডে ছিলেন, একজন আইনজীবী ব্যারিস্টার কাজলের রিমান্ড, একজন পলিটিশিয়ানের রিমান্ড আর সাধারণ মানুষের যে রিমান্ড, এর মধ্যে কোনো পার্থক্য আছে? রিমান্ডে আপনাকে কি ধরনের জিজ্ঞাসাবাদ? না, দেখুন, আমি যে মামলাটি আমার বিরুদ্ধে করা হয়েছিল সে মামলায় শুধু আমার নাম ছাড়া অন্য কোনো অভিযোগ নেই। আর সবচেয়ে বড় কথা, সেখানে আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অভ্যন্তরে ভোট গণনাকালে আমি অডিটোরিয়ামের মধ্যে বসে থাকবো, একজন প্রার্থী তিনি ভোট গণনাকালে উপস্থিত থাকবেন, এটি তো স্বাভাবিক, আমার তো আর কোনো দোষ নেই। কারা মারপিট করেছে, কারা কাকে মেরেছে, এটা সম্পূর্ণ আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। কিন্তু আমার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও এই মামলা আমাকে গ্রেপ্তার করা হয় আমার চেম্বার থেকে, যখন আমি পেশাদারিত্বের সঙ্গে আমার চেম্বারে পেশা পরিচালনা করছিলাম। আমাকে গ্রেপ্তার করলো, আমাকে শাহবাগ থানায় নিয়ে গেল এবং আমাকে 4 দিনের রিমান্ড নেওয়া হলো। আমাকে জামিন দেওয়া হলো না, আমি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এসে আমাকে জামিন নিতে হলো। আপনি দুরবস্থাটা দেখেন যে আমাদের মধ্যে এই পার্থক্যটা আমি করতে চাই না, কিন্তু তারপরেও একটু খেয়াল করে দেখেন, আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যে শুধুমাত্র সম্পাদক নির্বাচিতই না, আমাকে যখন গ্রেপ্তার করা হয়েছে তখন আমি বাংলাদেশের সারা দেশের আইনজীবীদের নির্বাচিত বার কাউন্সিলের একজন সদস্য এবং এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান। ধরে নেওয়া হয় বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হচ্ছে 3rd পারসন, অ্যাটর্নি জেনারেল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তারপর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান। তো আমি একজন সিনিয়র অ্যাডভোকেট, আমি একজন ফর্মার ডিপ্লোম্যাট, আমি একজন সাবেক কূটনীতিক। আমার এতগুলো ক্রেডেনশিয়াল থাকা সত্ত্বেও তারা আমাকে ডিবি অফিসে 4 দিন রিমান্ডে থাকতে হয়েছে। মানুষ সাধারণভাবে মানে মনে করা হয় এরকম একটা স্ট্রেচারের ব্যক্তি, যার কোনো প্রকাশ্য ঘটনায় যার কোনো সংশ্লিষ্টতা নেই, যার বিরুদ্ধে কোনো বিন্দুমাত্র ফৌজদারি অভিযোগের লেশমাত্র নেই, তাকে যদি এই ভাগ্য বরণ করতে হয় তাহলে অন্য সাধারণ মানুষের কি ভাগ্য বরণ করতে হয়? ডিবি অফিসে 4 দিন আপনাকে রাখা হলো, তখন কি ধরনের আচরণ ছিল তাদের? দেখেন, ডিবি অফিসে প্রথম কথা যদি আমাকে বলেন, আমার শারীরিকভাবে আমাকে কোনো নির্যাতন করেনি। তবে আজকে আমি আপনার মাধ্যমে একটা ডিসক্লোজ করতে চাই, আমাকে শারীরিকভাবে নির্যাতন করা হবে এই ভয় দেখিয়ে আমার স্ত্রীর কাছ থেকে উৎকোচ গ্রহণের চেষ্টা করা হয়েছে। আচ্ছা, আমি আজকে বলতে বাধ্য হচ্ছি। মানে এই ফার্স্ট টাইম বললেন? আমি ফার্স্ট টাইম বললাম। আচ্ছা। এবং তার ডকুমেন্ট আমার কাছে আছে, এবং আমার যারা ইনমেট ছিল, আমার সঙ্গে গ্রেপ্তারকৃত অন্যান্য যারা আইনজীবী কয়েকজন ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন, তিনি একজন বিগত সরকারের সময় তাদের দলের একজন নেতা। তার মাধ্যমে প্রথমত আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে, আমার স্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে যে কোনোভাবেই হোক না কেন আমাকে সেটা দিতে হয়নি। ডিবি অফিসে আমাকে প্রচণ্ডভাবে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। সেটা হচ্ছে কোনো কারণ ছাড়া। ধরেন ডিবি অফিসে আমাকে যে লকআপে রাখা হয়েছে, সেখান থেকে ধরেন একজন ডিবি অফিসারের আরেকটা বিল্ডিংয়ে এই পুরাটার সময় আমাকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যে অফিসার আমার সঙ্গে কথা বলবেন বলে নিয়ে গেছেন, তার রুমের মধ্যে আমি দাঁড়িয়ে আছি 1 ঘন্টা, তিনি একবারের জন্য বললেন না আপনি আমাকে বসেন। সেই রুমটা সারাউন্ডেড ছিল বাই সো মেনি পুলিশ অফিসার। উনি ইচ্ছা করলে আমার হাতটা, আমার হ্যান্ডকাপটা খুলে দিয়ে উনি বলতে পারতেন, আমার সঙ্গে কথা বলতে পারতেন। ওনারা জানতেন যে আমার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ নেই, কোনো ক্রিমিনালিটি নাই, কিন্তু কোনো কারণ ছাড়াই এটা বলে ওটা বলে, প্রাসঙ্গিক কোনো কিছু নাই। আবার এটাও বলে আপনাকে কেন খামাখা ধরে নিয়ে আসছে, এটা তো দরকার ছিল না, আপনি কেন কষ্ট করছেন। এই যে একটা মানসিক নির্যাতন, এই মানসিক নির্যাতন আমাকে সহ্য করতে হয়েছে। সবচেয়ে খেয়াল করে দেখবেন, আমাকে যখন গ্রেপ্তার করার পরে রোজার মধ্যে আমাকে এই ডিবি অফিসের হেফাজতে থাকতে হয়েছে। আমাকে বলতে পারেন কখন ডাকবেন, কখন আমাকে জিজ্ঞাসাবাদ করবেন, কখন ডেকে পাঠাবেন, তার কোনো সুনির্দিষ্ট সময়সীমা নেই, যে কোনো সময় আপনাকে ডাকবে। এই একটা মানসিক নির্যাতন আমার উপরে, আমি মনে করি আমি এটা মানসিক নির্যাতনের মধ্য দিয়ে আমি গিয়েছি। এই যে আপনি মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছেন, আপনাকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র আপনার নামটা ছিল, এর বাইরে অভিযোগের বিস্তারিত কোনো কিছু নাই, কোনো কিছুই ছিল না।
5 আগস্টের পরে এই ধরনের ঘটনা ঘটছে কিনা, আইন পেশায় কাজ করতে গিয়ে, মামলা পরিচালনা করতে গিয়ে এরকম অনেক মামলা পাচ্ছেন কিনা আপনার কাছে? না, দেখুন, আমাদের দেশে একটা হচ্ছে ধরেন 5ই আগস্টের পরে বিগত সময়ে সংগঠিত অনেক ঘটনাই ঢালাওভাবে মামলা দেওয়ার একটা বিষয় তো আমরা দেখতে পাচ্ছি এবং এটা দেখছি। হয়তো একেবারেই সংশ্লিষ্ট না এমন ব্যক্তির বিরুদ্ধেও কোনো না কোনো কারণে মামলায় অভিযোগ করা হচ্ছে, এমন তো আমি দেখতে পাচ্ছি। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এমন আমাদের খুব পরিচিত বন্ধুবান্ধবের মধ্যে কারোর সঙ্গে একজনের ব্যক্তিগত সম্পর্ক, আমি আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধুকে চিনি যিনি রাজনৈতিকভাবে আমাদের দলের সমর্থক, কিন্তু কোনো একজন নারীর সঙ্গে তার হচ্ছে চেকের নিয়ে মামলা, চেক নিয়ে মামলা, তিনি আমার এই বন্ধু মামলা করেছেন, সেই মামলায় সে রায় পেয়েছেন চেকের জন্যে। কিন্তু দেখা গেলো তার বিরুদ্ধে 3টা মামলা ওই মানে কোনোভাবেই প্রভাব বিস্তার করে কাউকে দিয়ে বাদীকে দিয়ে 3টে মামলায় তাকে ডাকা হয়েছে। সুতরাং এই ধরনের হয়রানি তো হচ্ছে, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এবং আমাদের বেশ কিছু আইনজীবীও যে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছিলেন এবং তারাও কিন্তু কারাবরণ করেছেন। তো এটা একটা দেশের জন্য কিন্তু সুখকর নাই। কোনো ব্যক্তি অপরাধ না করে তিনি অপরাধী হবেন, অভিযুক্ত হবেন এবং তিনি এই ধরনের ট্রমার মধ্যে যাবেন। এবং আমি নিজে যে ধরনের ট্রমা মধ্যে দিয়ে গিয়েছেন, আরেকজন ব্যক্তি ট্রমা ফেস করবেন, এটা তো আমি কখনো প্রত্যাশা করি না। অতএব আমি আপনার কথা বলতে চাই যে এমন মামলা এখনো পর্যন্ত হচ্ছে এবং সে ধরনের মামলা আমরা দেখছি। একটা বিষয় সাম্প্রতিক সময়ে খুব আলোচনায় রয়েছে, সেটা হচ্ছে যে বিএনপির একজন সাবেক সংসদ সদস্য তিনি আইনজীবীদের নিয়ে একটা মন্তব্য করেছেন যে আইনজীবীরা হচ্ছে টাউট বাটপার, এই ধরনের কথা তিনি বলেছেন। এবং আইনজীবীদের মধ্যে একটা মানে বড় ধরনের প্রতিক্রিয়া হয়েছে। বার কাউন্সিল বলেন, ঢাকা আইনজীবী সমিতি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বলেন, সবাই এটার প্রতিবাদ জানিয়েছে। কিন্তু পাবলিক পারসেপশন তো একটা আছে যে আইনজীবীদের মধ্যে, সবাই না, কিছু অংশ এই টাউট বাটপার তো আমরা দেখি এবং আপনারাই অভিযান পরিচালনা করে তাদেরকে ধরেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আপনি খেয়াল করে দেখেন, এই ব্যক্তি যিনি এই মন্তব্যটি করেছেন তিনি একজন জাতীয় সংসদের সাবেক সদস্য। উনি যখন বলেছেন, ওনার বক্তব্য হচ্ছে যারা ওকালতি করেন তারা টাউট বাটপার হয়। উনি খুব সাধারণভাবে সমস্ত আইনজীবীদেরকে আহত করেছেন। এ কারণে প্রথম প্রতিবাদটা করেছি আমি। এবং আমি প্রতিবাদের পাশাপাশি এটাও বলেছি যে হ্যাঁ, সব পেশায় কিন্তু দু একজন দুষ্ট মানুষ, খারাপ মানুষ থাকে। যেমন উনি একজন রাজনীতিবিদ, আমি ওনাকে উদ্দেশ্য করে বলেছি যেমন আমাদের অনেক রাজনীতিবিদ সম্পর্কে, দু একজনের সম্পর্কে তো অনেক কথা আমরা শুনি, এই যে অর্থ পাচার, অর্থ লুট, বিদেশে পাচার, এর সঙ্গে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের নাম আসে না। তার মানে কি যারা রাজনীতি করেন তারা কি সবাই কি দোষী নাকি? তা তো না। আমার বক্তব্য হচ্ছে যে সুস্পষ্টভাবে যে আপনি একটা পেশাকে সাধারণভাবে আপনি জেনারেলাইজ করে সমস্ত পেশার সমস্ত ব্যক্তিদেরকে আপনি এভাবে আপনি ঢালাওভাবে অভিযোগ করতে পারেন না। কারণ আমাকে যখন বলবেন আমি এই পেশার অন্তর্ভুক্ত ব্যক্তি, আমি তো পাবলিক ডোমেনে প্রতিনিয়ত বলি আমার জীবনে আজ পর্যন্ত বিন্দুমাত্র কোনো অসৎ পয়সা আমি জীবনে ইনকাম করি নাই। আমার পুঁজি হচ্ছে আমার সততা এবং পেশাদারিত্ব। তো যখন আপনি ঢালাওভাবে বলবেন, সেই সমাজের একজন আইনজীবী সমাজের প্রতিনিধি হিসেবে অবশ্যই আমাকে আহত করবে। তবে একথাও সত্যি, আপনি যেটি কি বলেছেন, আমি যখন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক যখন প্রথম নির্বাচিত হয়েছিলাম, তখন কিন্তু আমরা টাউট উচ্ছেদ কমিটি একটা করেছিলাম। বর্তমানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জনাব আব্দুল জব্বার ভূঁইয়া তখন সমিতির ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তার নেতৃত্বে আমরা কিন্তু অনেক ঘটনা এমন কেউ ধরেছি, অনেক ব্যক্তি যারা আইনজীবী পরিচয় দিয়ে মানুষকে অন্যায় করেছেন, আইনজীবী না অথচ আইনজীবী সেজেছেন, কিংবা প্রকৃতপক্ষে আইনজীবী অন্য একটা মানুষের উপর অন্যায় করেছেন, একজন ক্লার্ক অন্যায় করেছেন। আমরা কিন্তু এমন ঘটনা অনেকগুলো ঘটেছে এবং এগুলো আমরা ধরেছি। ঢাকা আইনজীবী সমিতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিও মাঝে মাঝে দেখবেন যে টাউট উচ্ছেদের নামে তারা অভিযান পরিচালনা করে। সুতরাং টাউট এবং বাটপার যে এই প্রফেশনে আছে এটা তো আপনার অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আপনি দু একজন ব্যক্তির কারণে পুরা আইনজীবী সমাজকে টাউট বাটপার পড়বেন এরূপ প্রত্যাশিত না। আমি আমার নিজের আরেকটা রোল সম্পর্কে বলি, এটা খুবই দুঃখজনক। এটা এই পেশার একজন ব্যক্তি হিসেবে আমি পাবলিকলি এ কথাটা বলতে বাধ্য হচ্ছি। বার কাউন্সিলে অনেক ব্যক্তি আইনজীবীদের কাছে অভিযোগ করেন এবং শুধুমাত্র ব্যক্তি না, দুর্ভাগ্যজনকভাবে অনেক বিচারকের কাছ থেকেও আইনজীবীদের সম্পর্কে অভিযোগ আসে তাদের অপেশাদারিত্বের কারণে। এবং সেগুলো এক্সিকিউটিভ কমিটি, নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে এই সমস্ত অভিযোগগুলো প্রথম আমার কাছে আসে। এবং এমন এমন অভিযোগ আছে যে সমস্ত অভিযোগ দেখলেই মনে হয় এর মধ্যে প্রাথমিক সত্যতা আছে। তার মধ্যে অন্যতম অভিযোগ হচ্ছে আইনজীবীরা দেখা যাচ্ছে তার সম্পদ রক্ষা করার জন্য কোনো না কোনো কারণে তার সম্পদ লিখে নিয়েছেন, কিংবা এক পক্ষের আইনজীবী হিসেবে অন্য পক্ষের আইনজীবীর কিংবা অন্য পক্ষের হয়ে কাজ করেছেন।
এমন অনেক উদাহরণ কিন্তু আমরা পেয়ে থাকি, যেগুলো আমরা স্ক্রুটনি করি, তাকে শোকজ করি, তার রিপ্লাই শুনি, রিপ্লাই যদি সন্তুষ্ট না হয় তাহলে ওই ব্যক্তিকে কিন্তু আমরা ট্রাইব্যুনালে পাঠাই। অর্থাৎ বার কাউন্সিলের অভ্যন্তরীণ অ্যারেঞ্জমেন্টে ট্রাইব্যুনালের ব্যবস্থা আছে কোনো আইনজীবীকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে, তো সেটাও আমরা করে থাকি। তার মানে এটা যে আমাদের পেশায় নেই এরকম দুষ্টু দু একজন ব্যক্তি যারা পেশার মানদণ্ডে উন্নীত না, তো আমি তো সেই ক্ষেত্রে আমি মনে করি এরকম ব্যক্তি আছেন। এবং আর একটা খেয়াল আমরা ইদানিংকালে দেখছি যে আমাদের যেটা অনেকটা বলতে পারেন যে সময়ের পরিবর্তনে একজন ব্যক্তি তার চরিত্রের পরিবর্তন করে ফেলেন, এটা সব ক্ষেত্রে আছে। কারণ আপনি খেয়াল করে দেখবেন আমরা যখন বিগত সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতাম, আপনারা অনেক সময় লোক কম হলে আমাদের ভিডিও ফুটেজ নিতেন না, আর এখন যদি কোনো প্রোগ্রামে দেখেন মানুষের অভাব নেই। আপনি এটা তো খুব স্বাভাবিক, এমন সুযোগ সন্ধানী মানুষ সব জায়গায় আছে। তো এমন সুযোগ সন্ধানী ব্যক্তি তো ধরেন আমাদের প্রফেশনে আছে, কিন্তু মনে রাখতে হবে আমাদের পেশাটা পরিচালিত হয় সততার ভিত্তিতে, পেশাদারিত্বের ভিত্তিতে, এবং একজন আইনজীবী একজন বিচারপ্রার্থী মানুষকে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে সাহায্য করেন, তিনি কিন্তু তার রায় কিনে দেন না। এখন যদি কোনো কারণে একজন আইনজীবী একজন মক্কেলকে ক্লায়েন্টকে বলে থাকেন, এগুলোকে আমি সবসময় কিন্তু ক্লায়েন্টকে বলি, আমি পাবলিকলি সবসময় বলি, সাধারণ মানুষ যারা শুনছেন তাদেরকে বলবো, কোনো বিচারকের কাছ থেকে কোনো আইনজীবী আপনার পক্ষে রায় এনে দিবেন, আদেশ এনে দিবেন, এই কথা যিনি বলবেন ধরে নেবেন সে হচ্ছে টাউট। আমি একদম প্রকাশ্যে বলছি, কারণ একজন আইনজীবীর কাজ না যে আপনার কাছ থেকে রায় এনে দিবেন। আমি আবারও বলছি, একজন আইনজীবীর কাজ হচ্ছে একজন বিচারপ্রার্থী ব্যক্তির ন্যায় বিচার প্রাপ্তিতে সাহায্য করা। তিনি যদি কোনো কারণে মনে করে থাকেন যে আপনি এত টাকা দিলে আপনার কাজটা হয়ে যাবে, এমন যদি কোনো আইনজীবী বলে থাকেন, তাহলে মনে করবেন তিনি একজন টাউট, তিনি একজন বাটপার, তিনি আইনজীবী না, এটা পরিষ্কার। কিন্তু ফিসের একটা কাঠামো তৈরি করা উচিত কি না? এটা ধরেন, এটা আমাদের বলি, এটা আমাদের দেশের বাস্তবতা, এটা হয়তো এখনই করা সম্ভব হবে না, কারণ উন্নত অনেক বিশ্বে কিন্তু যারা সলিসিটর থাকেন তারা কিন্তু আওয়ারলি ফিস চার্জ করেন। আমাদের অনেক সিনিয়র আইনজীবীও কিন্তু তারা দেখবেন তারা কিন্তু একটা ফিস চার্জ করেছেন। কিন্তু আমি মনে করি ফিস চার্জ করলে, যদি আমি ধরেন সে ফর এক্সাম্পল আমি যদি মনে করি আমি একটা হাইয়েস্ট সিলিংয়ের ফিস দাবি করবো, তাহলে আমার কাছে চোর ডাকাত বাটপাট ছাড়া কিন্তু কোনো মানুষ আমাকে কিন্তু অ্যাফোর্ড করতে পারবে না। খেয়াল করে দেখেন, কিন্তু আমি নিজেকে মনে করি আমি অত্যন্ত কমনরদের আইনজীবী, এবং এই কথা বলতে হয়তো অত্যুক্তি হবে না যে বিগত 15-17 বছরে সুপ্রিম কোর্টে যে কজন আইনজীবীকে খুব ব্যস্ততম আইনজীবী মনে করা হয়, যারা অধিক সংখ্যক মামলা করেছেন, আমার ধারণা আমি তাদের মধ্যে টপার হব। তো আমার এই যে সাধারণ মানুষের যে মামলা করার যে টেন্ডেন্সি, আমি যদি ফিস নির্ধারণ করে দেই তাহলে তো এই ব্যক্তি সাধারণ মানুষ আমার কাছে অ্যাপ্রোচ করতে পারবে না। তো আমি যেমন আমার যদি কোনো কারণে খুব অ্যাফ্লুয়েন্ট কোনো সামর্থ্যবান কোনো ক্লায়েন্ট থাকে, তার কাছে আমি যে ধরনের ফিস চার্জ করি, একদম দরিদ্র মানুষের কাছ থেকে আমি সেভাবে ফিস চার্জ করবো না। অনেক ক্ষেত্রে আমি প্রবণ কাজ করি, আপনি খেয়াল করে দেখবেন আমি অনেক কোর্টে, সুপ্রিম কোর্টে অনেক মামলা করার ক্ষেত্রেও আমি কিন্তু কোর্টকে বলিনি এটা আমি প্রবণ করছি, অর্থাৎ এটা বিনা পারিশ্রমিক মামলাতে আমি করছি, এবং এটা আমি সাধারণত করে থাকি, এবং এটা আমি মনে করি এটা পার্ট অফ মাই জব। এই সমাজের প্রতি আমার যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার অংশ থেকে আমি এটা করি। এই যে 5 আগস্টের আগে যারা বিচারপতি ছিলেন অনেকেই তো পালিয়ে গেছেন, আপিল বিভাগ থেকেও প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 6 থেকে 7 জন বিচারপতি পালিয়ে গিয়েছেন। পালিয়ে না বলে আমি বলবো তারা পদত্যাগ করেছেন। আমি আই মাস্ট সে ভেরি নাইস ওয়ার্ড, পদত্যাগ করেছেন, কারণ আমরা আইনগতভাবে জানি তারা পদত্যাগ করেছেন। এখন তাদের সাথে কোনো যোগাযোগ বা তাদের সাথে কোনো কথা হয় কিনা, যেহেতু একই অঙ্গনের মানুষ, আপনারা দীর্ঘদিন ধরে তাদের কোর্টে প্র্যাকটিস করেছেন? সত্যি কথা বলতে কি যে আমাদের আসলে 5 আগস্টের পূর্বে আমাদের আরও 3টা নির্বাচনের আগ পর্যন্ত সুপ্রিম কোর্টে কিন্তু আমাদের মধ্যে এক ধরনের সহাবস্থান ছিল। এবং আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশে কোথাও নির্বাচন হতো না, বাংলাদেশের মানুষ সাধারণভাবে ভোট দেওয়ার থেকে বঞ্চিত হলেও আমরা কিন্তু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বিভিন্ন বার সমিতিগুলোতে কিন্তু আমরা নির্বাচন করতাম, এবং সেই কারণে কিন্তু আমি পরপর 3 বার নির্বাচিত হয়েছি। এবং আমি যখন সম্পাদক নির্বাচিত হয়েছি, আমার 3 বারের সভাপতি পদে কেউই কিন্তু আমার দলের সভাপতি কিন্তু নির্বাচিত হননি, তারা কিন্তু বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য, তারা সভাপতি নির্বাচিত হয়েছেন, তাদের সঙ্গে আমি কমফোর্টেবলি কাজ করেছি। সুপ্রিম কোর্টে এইটা ধ্বংস করেছে তারাই, যখন আসলে আমি নির্বাচিত হওয়ার পরও যখন পদটা তারা দখল করে নিয়েছে, এবং সে কারণে এখন সুপ্রিম কোর্টে ধরেন কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে এরকম আসে না। যারা টাউট বাটপার পড়েছে তারা মনে করছে আমাদের উস্তাদরা যেহেতু চোর দখল করে, সব সমিতি দখল করে, সুতরাং আমরা এখানে চোর ডাকাতি করব, এই একটা সাইকোলজিক্যাল বিষয় আছে। আর আপনি যেটা বলেন সেটা হচ্ছে যে আসলে একটা অস্বাভাবিক সময়ের কারণে কেউ যদি আমাদের সহযোগিতা না চান, তাহলে তো আমি নিজে থেকে সুমোটো তার সঙ্গে যোগাযোগ করাটাকেও তিনি কিভাবে গ্রহণ করবেন সেটা তো একটা ব্যাপার। কিংবা হয়তো কোনো কারণে আমি যদি উৎসাহী হয়েই তার সঙ্গে যোগাযোগ করতে চাই, তিনি এটা ভালো চোখে নাও দেখতে পারেন। বাট আই এম সরি টু সে
এবং আমি খুবই আনন্দের সঙ্গে বলি দেয়ার আর সাম নাইসার পিপুল এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির রাজনৈতিক ভিন্নতা সত্ত্বেও আমাদের অনেক নাইসার পিপুলরা ছিল, যারা এই সমিতিকে সবসময় চেয়েছে ঐক্যবদ্ধ রাখতে, যারা সমিতিতে আমাকে জোর করে হারাই দেওয়াকে যারা নিন্দা জানিয়েছে, যারা প্রতিবাদ করেছে এবং তারা মনে করেছে যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্টটাকে ধ্বংস করা উচিত না। এবং এই ধ্বংসলীলার কারণেই 3 বছরের মাথায় রাষ্ট্রীয় ক্ষমতা কিন্তু ধ্বংস হয়েছে বিগত শেখ হাসিনা সরকারের। তো সুতরাং আপনি যখন কোনো একটা অন্যায় করবেন, যখন আপনি নীতি নৈতিকতার বাইরে চলে যাবেন, তখন আপনি যাই কিছু বলেন না কেন সাময়িক আপনি স্বস্তি পেতে পারেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার কিন্তু একটা করুণ পরিণতি ভোগ করতে হবে। সুতরাং আমার কথা যদি বলি, আমার যখন এই পদ কেড়ে নেওয়া হয়েছে আমার প্রচণ্ড মন খারাপ থাকতো, আমি প্রচণ্ড কষ্ট পেতাম এবং আমি মনে করতাম আমি এটা করলে করতাম, ওটা করলে করতাম। একজন বিশ্বাসী হিসেবে আমার হয়তো বিশ্বাসের জায়গায় ঘাটতি হয়েছিল। আবার অনেকে কিন্তু আমাকে এই কথা বলে সান্ত্বনা দিত, তুমি যতই চেষ্টা করতা তুমি কিন্তু এটা ধরে রাখতে পারতা না, কারণ ওরা যে কোনোভাবেই হতো নিত, ওরা রাষ্ট্র ক্ষমতা জোর করে আছে। সুতরাং তোমার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের পদ তো একটা সামান্য মামুলি বিষয়। তো আমি আমার নিজেকে অনেক সময় সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতাম, হয়তো কখনো দিতে পারতাম, কখনো দিতে পারতাম না, কারণ এমন একটা মনোকষ্টের মধ্যে দিয়েই কিন্তু আমি সারা দেশের আইনজীবীরা আমাকে কিন্তু বার কাউন্সিলে নির্বাচিত করেছেন সদস্য হিসেবে। অনেকে এও আমাকে বলতো যে আজকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তোমার নির্বাচিত পদ দখল করার মাধ্যমে তোমার প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের প্রতিবাদ হিসেবেও সারা দেশের আইনজীবীরা তোমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এটাও হতে পারে। জি, এখন বর্তমানে সুপ্রিম কোর্ট কি বা বিচারকরা কি স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা আপনার কাছে? দেখুন, বিচারকের স্বাধীনতাটা আমাদের মূলত নির্ভর করে একটা ফ্যাক্টরের উপর না। একথা তো সত্যি যে আমাদের 5ই আগস্ট পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের ব্যাপক পরিবর্তনের কিছু প্রভাব তো বিচারকদের কাছে মধ্যে পড়েছে, এটা আমি দেখতে পাচ্ছি। তবে আমি অনেকের কাছে এটাও দেখেছি যে দেখেন, আপনি যদি আপনার চরিত্রের দৃঢ়তা যদি থাকে, আপনি যদি মনে করেন যে আমি বিচারক পদে আসীন হয়েছি কারো দয়া দাক্ষিণ্যে না, তাহলে তো কিন্তু আপনি শীত দাঁড়া করে বিচার কাজটি করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যারা বিচারক নিয়োগের বিগত সময়ের মধ্যে বিচারক নিয়োগ হয়েছেন, সেই ক্ষেত্রে তাদের চারিত্রিক দৃঢ়তা, তাদের পেশাদারিত্ব এবং তাদের মর্যাদার বাইরে গিয়ে তারা অধিকাংশ তদবিরে অথবা রাজনৈতিক কর্মী হিসেবেই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তো যিনি সর্বোচ্চ আদালতের বিচারকের আসীন হবেন শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায়, তার তো ওই চারিত্রিক দৃঢ়তা থাকবে না যে কোনো পরিস্থিতিতে তিনি ন্যায়ের দণ্ড সমানভাবে ঊর্ধ্বে ধরে রাখবেন। তো আমার যেটা মনে হয়েছে যে সমস্ত বিচারককে আপনি ইন্ডিকেট করলেন তাদের অধিকাংশই অত্যন্ত নতজানু এবং তারা নতজানু হয়েই নিয়োগ পেয়েছেন, এবং সে কারণে পরিস্থিতির কারণে ওই যে একটা ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই বলে যায় না, অনেকটা সেরকম। আমি বিচারকদেরকে বলবো যে আপনারা বিচারকদের কাজটা কি? বিচারকদের কাজটা হচ্ছে আপনি আপনার আইন সংবিধান মেনে আপনার বুদ্ধিমত্তা অনুযায়ী আপনি বিচার পরিচালনা করবেন। আমার সামনে কে আসলো, এখন যদি কোনো কারণে বিচারকরা যদি মনে করেন যে আমার সামনে মিস্টার রুহুল কুদ্দুস কাজল আসছেন, পরিবর্তিত সময়ে তিনি একজন বিরাট বড় কিছু, অতএব তাকে আমার রিলিফ দিতে হবে, এটা তো কোনো বিচার ব্যবস্থা না। আর একটা কথা আমি আপনার সামনে করে বলতে চাই, বর্তমান সময় যেন আমাদের অতীতকে না ভুলিয়ে দেয়। সুতরাং 5ই আগস্টের পূর্বে আমার যে আইনজীবী হিসেবে আমার যে অবস্থান, আমি যেন কোনো কারণে 5ই আগস্টের পরে নিজেকে এমন বড় কোনো কুতুব মনে না করি যেন একই মানুষের মধ্যে 2 রকম পার্থক্য করতে পারে। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তখন বিচার বিভাগের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে কি থাকবে না? অনেকেই মনে করেন যে রাজনৈতিক হস্তক্ষেপ অতীতে যেরকম ছিল, রাজনৈতিক কোনো দল ক্ষমতায় গেলে সেই ধরনের হস্তক্ষেপ থাকবে, কিন্তু 5 আগস্টের প্রেক্ষাপটের পরে এই ধরনের চিন্তাভাবনা করা কি উচিত হবে কিনা একটি রাজনৈতিক দলের? যদি অবশ্যই না। আমি আপনাকে খেয়াল করে দেখেন, ধরে নেওয়া হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হয়তো বিএনপি সরকার গঠন করবে এবং বিএনপির আলটিমেটলি টপ লিডার হচ্ছে জনাব তারেক রহমান। তিনি তো সবসময় বক্তব্যের মাধ্যমে বলছেন যে আগামী দিনের যে রাষ্ট্র কাঠামো তার যে চিন্তা, সেক্ষেত্রে তিনি তো দলীয় প্রভাব মুক্ত বিচার বিভাগ করতে চান এবং বিএনপির যে 31 দফা তার মধ্যে বিচার বিভাগ সম্পর্কে সুন্দর কতগুলো বক্তব্য আছেন, যেটা বিএনপি আমাদের ঐক্যমত্য কমিশনে, সংস্কার কমিশনে সেগুলো বিএনপির পক্ষ থেকে উপস্থাপন করেছেন। আমি প্রত্যাশা করব যে 24শে জুলাইয়ে যে মানুষের যে চেতনা এবং চৈতন্যবোধ, বিশেষ করে দেশের সুপ্রিম কোর্টকে এবং বিচারাঙ্গনকে আপনি যদি সঠিকভাবে পরিচালনা করতে না দেন, তাহলে তো এক্সিকিউটিভ এবং
আইনসভা তাদের যে সমস্ত কাজের চেক অ্যান্ড ব্যালেন্সটা কে করবে, এটা কে বিচার করবে? বিচারের দায়িত্ব তো সুপ্রিম কোর্টকে। সুতরাং একটা স্বাধীন একটা যদি মনে করেন মাথা উঁচু করে দাঁড়ানো যদি একটা প্রশাসন আমরা চাই, রাষ্ট্র ব্যবস্থা চাই, রাষ্ট্র ক্ষমতা চাই, তাহলে অতীতের যে সমস্ত অপকর্ম কিংবা খারাপ কাজের কারণে এত বড় একটা ফল হয়েছে বাংলাদেশে, তেমন কাজ আমরা কেউ করব না। এবং সেক্ষেত্রে আমি প্রত্যাশা করব, আসলে আমি অবশ্যই বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে, একজন দেশের নাগরিক হিসেবে আমার প্রত্যাশা থাকবে অতীতের সরকাররা যে সমস্ত ভুলের কারণে বড় খেসারত দিয়েছে, তাদেরকে দিতে হয়েছে, বিএনপি নিশ্চয় আগামী দিনে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এমন কোনো কাজ করবেন না যে একটা সময় তাদের কাজের জন্য আফসোস করতে হয়। আমি প্রত্যাশা করি জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী দিনের বাংলাদেশ নিয়ে বাংলাদেশের মানুষকে যে স্বপ্ন দেখিয়েছেন, ইনক্লুডিং সুপ্রিম কোর্ট, জুডিশিয়ারি, এই জুডিশিয়ারিকে মাথা উঁচু করে স্বতন্ত্রভাবে তার কাজ করার মাধ্যমে আমাদের যে বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন প্রকৃতপক্ষে বাস্তবায়ন হবে। এই যে বর্তমান যিনি অ্যাটর্নি জেনারেল রয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি নির্বাচন করবেন এমন একটি ঘোষণা তিনি দিয়েছেন এবং তিনি পদত্যাগ করে নির্বাচন করবেন এই কথাও বলেছেন, এবং তিনি আরেকটি ব্যাখ্যা দিয়েছেন যে পদত্যাগ না করেও নির্বাচন করা যায়, এতে কোনো সমস্যা নেই, সেটি তিনি বলেছেন। এবং তার এই বক্তব্যের পরে দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে নিয়ে খুব আলোচনা চলছে যে অ্যাটর্নি জেনারেল হওয়ার জন্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আসলে সবচেয়ে যোগ্য ব্যক্তি। আপনি কি নিজেকে যোগ্য মনে করেন কিনা, বা আপনার এই ধরনের কোনো আকাঙ্ক্ষা আছে কিনা যে রাষ্ট্র যদি চায় আপনাকে দায়িত্ব দিলে আপনি সেটা নেবেন? তবে আমি আপনাকে বলি যে যারা এই কথাগুলো বলেছেন তারা মোটামুটি সবাই সুপ্রিম কোর্টের আইনজীবী, যারা আমাকে প্রতিনিয়ত দেখেন, জানেন। তো আমি আপনার যদি প্রশ্নটা যদি প্রথম অংশটুকু বলি, তাহলে বলতে হবে যে বর্তমান অ্যাটর্নি জেনারেল তিনি পদে থেকে নির্বাচন করতে সাংবিধানিক এবং আইনগত কোনো বাধা নেই। তবে আমাদের দেশে পারসেপশন ওয়াইজ হবে তো, কারণ যিনি অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু রাষ্ট্রের দায়িত্ব পালন করেন, সুতরাং এটা পারসেপশনটাকে কীভাবে অ্যাড্রেস করবেন সেটা ভিন্ন ইস্যু, বাট সাংবিধানিক এবং আইনগতভাবে এর কোনো বাধা নেই। আমার নিজের কথা যদি বলেন, যারা আমার প্রতি ভালোবেসে আমাকে মনে করেন, চিন্তা করেন, এর ভালোবাসার বহিঃপ্রকাশ, আর আমাকে কেউ কখনো এখনও পর্যন্ত কেউ অ্যাপ্রোচ করে নাই, যদি কোনো কারণে কেউ অ্যাপ্রোচ করে তখন আমি এটা হয়তো চিন্তা করব। আর আপনি খেয়াল করে দেখবেন, এতটুকু আমি পাবলিকলি বলতে পারি, আমি কোনো পদ এবং পদবীর জন্য, বিশেষ করে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ, এই পদটা কেউ চেয়ে নিবে, তদবির করে নিবে, এই মানসিকতা আমার মধ্যে নেই। আমি ধরেন একটা দল করি, সেই দলের মনোনয়ন চেয়েছিলাম, কারণ প্রক্রিয়াটাই হচ্ছে এমন, তাও তো আনুষ্ঠানিকভাবে চাওয়া হয়নি, পত্রপত্রিকাতে এসেছে এবং আমি চেয়েছি, সেটা একটা প্রক্রিয়াগত কারণে আমি চেয়েছি। যেহেতু অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদ, রাষ্ট্র যদি কোনো কারণে মনে করে ব্যক্তিগতভাবে কোনো একজন ব্যক্তিকে রাষ্ট্রের প্রয়োজন, রাষ্ট্র যখন আমাকে বলবে তখন আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব। তবে এখনও পর্যন্ত আমাকে কেউ বলেনি, এবং যেহেতু বলে নাই, আর যারা আমাকে নিয়ে মনে করেন যে আমি এই পদের জন্য যোগ্য, তারা নিশ্চয়ই আমাকে ভালোবাসেন। ভালোবাসার পাশাপাশি তারা হয়তো আমাকে আমার আদালতে তার পারফরমেন্স দেখেছেন, আমার যে সুদীর্ঘ পেশাগত জীবন, আমার সততা, আমার পেশাদারিত্ব, এটা আরও বেশি হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন, অতি সম্প্রতি নেপালের প্রধান বিচারপতি এসেছিলেন আমাদের কোর্ট প্রসিডিংয়ে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত যে মামলার শুনানি, সেখানে বলতে গেলে মাননীয় প্রধান বিচারপতি একটা আইনি প্রশ্নে আমার মতামত জানতে চেয়েছেন। সেটা নেপালের প্রধান বিচারপতি আমার সহ আমাদের বাংলাদেশের 7 জন বিচারপতি, জাতিসংঘ প্রতিনিধি, ইউএনডিপি, নেপালের আরও 3 জন বিচারপতি, সেখানে আমার এই আর্গুমেন্ট হিয়ারিংটাও অনেকের মধ্যে ইমিডিয়েটলি, যেহেতু এই ঘটনাটা ঘটেছে, এটা হয়তো সেটা বিবেচনা করেছেন। তাছাড়া আপনি খেয়াল করে দেখবেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আমি বিএনপির পক্ষ থেকে যে আর্গুমেন্ট করি, আমি 3 দিন আর্গুমেন্ট করেছি, তো সেগুলোও হয়তো মানুষ মনে করে। আর এই আইনজীবীদের সঙ্গে যে বললাম যে আমার সুদীর্ঘকালে সাধারণ মানুষের বিচার তার প্রাপ্তির ক্ষেত্রে আমার যে সহযোগিতা, কিন্তু আমার এই সুপ্রিম কোর্টের তরুণ বন্ধুরা, যারা তাদেরকে পরম বন্ধু মনে করে, এবং এই পরম বন্ধুর স্বীকৃতি তারা দিয়েছে বারবার আমাকে সুপ্রিম কোর্ট বারে নির্বাচিত করার মাধ্যমে এবং বার কাউন্সিলে নির্বাচিত করার মাধ্যমে। আমি মনে করি বাংলাদেশের আইনজীবী সমাজ, যেহেতু তাদের আমি সার্টিফাইড লিডার, আমি তো রেজিস্টার্ড লিডার তাদের, কারণ বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনে, তারা মনে করে যে স্যার যে ধরনের মানুষ, কিংবা তারা জীবনের যে সমস্ত কমপ্লেক্স লিগাল ইস্যু নিয়ে আমার কাছে আসছে, আমার যে মতামত নিয়েছে হয়তো দেখেছে আলটিমেটলি সেটাই হয়েছে, তো আমার সম্পর্কে হয়তো তাদের একটা উচ্চ ধারণা তৈরি হয়েছে, এবং তাদের এই ধারণাকে আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। তবে তাদেরকে একথাও বলতে পারি, অনেকে আমাকে একথাও বলে থাকেন যে স্যার একটু দেখেন, আমি তাদেরকে বলতে চাই যে এটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের প্রয়োজনে যখন কোনোদিন যদি কখনো আমাকে বলা হয়, তখন আমি চিন্তা করব। আমি নিজে থেকে কখনোই কোনো পদের জন্যে, বিশেষ করে এই ধরনের সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদের জন্যে যার চাওয়া লাগবে না,
সেরকম কোনো পথ চাওয়ার জন্য আমি কখনো আপনি কাউকে বলবো না। আপনি আর আপনার আর 5টা মিনিট সময় নেব। সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার মামলার শুনানি আপনি করেছেন, 3 দিন আপনি নিজেই শুনানি করেছেন বিএনপির পক্ষ থেকে, বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আপিলের পক্ষে। এখন এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আপিল বিভাগ বলেছিলেন, যেদিন রিভিউটা অ্যালাউ করে আপিল করার জন্য বললেন, সেদিন আপিল বিভাগ বলেছিলেন যে তারা এমন একটা ব্যবস্থা করতে চান যেন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আর কেউ কখনো প্রশ্ন তুলতে না পারে। আপনার কাছে কি মনে হয়? এখন মামলাটা তো বিচারাধীন রয়েছে, অনেকে আবার প্রশ্ন তোলেন যে এই এখন রায় হয়ে গেলে এই সরকারের অধীনে নির্বাচন হবে কিনা, কার্যকর কবে থেকে হবে, এই প্রশ্নটা কিন্তু আছে। না দেখুন, আসলে প্রথম কথা হচ্ছে একটা মামলা তো বিচারাধীন, অত রায় কি হবে তো এটা বলা এখনই বলা যাচ্ছে না। তবে আমার নিজের যেটা অভিমত, সেটা আমরা যে আর্গুমেন্ট করেছি এবং আমাদের যে বক্তব্য ছিল, আমি বিএনপির পক্ষ থেকে যে বক্তব্য দিয়েছি এবং যুক্তরাজ্য উপস্থাপন করেছি, আপনি খেয়াল করে দেখেছেন যে বাংলাদেশ, ইউকে, ইউএসএ, ইন্ডিয়া, পাকিস্তান, অসংখ্য দেশের আমি কমপক্ষে 60টি মামলা 60 মামলার নজির উপস্থাপন করেছি বিগত 3 দিনের আর্গুমেন্টের ক্ষেত্রে। আমার যেটা মনে হয় যে আদালতের সামনে 3টা পথ খোলা আছে। একটা হচ্ছে বিচারপতি ABM খায়রুল হক তার রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে রায় দিয়েছিলেন, সেই রায়টির যে রিভিউটা তারা অ্যালাউ করতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে আপনার যে রায়টি ছিল সেই রায়টিটা বাতিল হয়ে যাবে, ওনারা যে রায়টি বেঁধে দিবেন সেই রায়টি বহাল থাকবেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসবেন। আরেকটা হতে পারেন, ওনারা যদি মনে করেন যে না, আগের রায়টি সঠিক ছিল, তাহলে তো থেকে গেল। আরেকটা হতে পারে যে এগুলো মাঝামাঝি একটা হতে পারে, আদালত কিছু পর্যবেক্ষণ দিতে পারেন যে ঠিক আছে, আমরা ধরেন যে পক্ষেই ধরেন এটা যদি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সন্নিবেশিত করার পক্ষেও রায় দেন, তার সঙ্গেও যদি কিছু অবজারভেশন ওনারা দিতে পারেন। আবার যদি খায়রুল হক সাহেবের রায়টা যদি বহাল রেখে ওনারা যদি আমাদের এই রিভিউ পিটিশনটা যদি রিজেক্ট করে দেন, তাহলেও কিছু পর্যবেক্ষণ দিতে পারে, যেগুলো হয়তো পরবর্তী সরকার কিংবা রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবেন পরবর্তী সংসদের জন্য এটা গুরুত্বপূর্ণ হতে পারে। এই 3টি সিচুয়েশন আমি এই ক্ষেত্রে আমি দেখি। আর আপনি যেটা বললেন যে আদালত যেটা বলেছেন, আদালত তো আসলে মামলার প্রসিডিংয়ের মাঝখানে আমাদের কথা, আমাদের যুক্তি তর্কের মাঝখানে অনেক সময় এক্সচেঞ্জ অফ ভিউজ, আমাদের মতামত, আমাদের পারস্পরিক মতামতের ক্ষেত্রে অনেক সময় কথা বলেন। এটাকে আমরা জাজমেন্ট কিংবা এটাকে আমরা স্বতঃসিদ্ধ মনে করি না যতক্ষণ পর্যন্ত না রায় হয়। তো আমরা হোপফুল যে হয়তো বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার পরে বাংলাদেশের নির্বাচনের যে ভয়াবহ অবস্থা, বাংলাদেশের মানুষ ভোটাধিকার পাননি, ভোট দিতে পারেন নাই, সে কারণেই তো মূলত বাংলাদেশের আজকের যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন ছিল 96 সালে এবং 2001 সালে মানুষ ভোট দিতে পেয়েছে। 2008 সালে আমার বক্তব্য হচ্ছে এটা অনিয়মিতভাবে সরকার ছিল, এটা আপনি দেখেছেন, আমি বারবার আদালতের সামনে বলেছি। তারপরেও কিন্তু 8 সালেও কিন্তু মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, কিন্তু এরপরে আপনি 2014, 2018, 2024 সালে তো বাংলাদেশের মানুষ আর ভোট দিতে পারেনি। খায়রুল হক যে রায়টা দিয়েছেন, মানে সংক্ষিপ্ত রায় এবং পূর্ণাঙ্গ রায়ের মধ্যে তো বহুত ফারাক, মানে রায়টাই চেঞ্জ করে ফেলেছেন। এবং অ্যাটর্নি জেনারেল যেটা বলছিলেন যে খায়রুল হক যে অপরাধটা করেছেন, তিনি দণ্ডবিধির 219 ধারায় একটা অপরাধ করেছেন এবং এই অপরাধের সাজা 7 বছর। আপনার কাছে কি তাই মনে হয় যে তিনি অপরাধ করেছেন? অ্যাটর্নি জেনারেল সাহেব যে বক্তব্য যখন বলেছেন তখন আমি আদালত উপস্থিত ছিলাম, কিন্তু আরেকটা বিষয় কিন্তু আছে, বিচারকরা কিন্তু তাদের জুডিশিয়াল ফাংশনের ক্ষেত্রে অনেক সময় মানে এক্সেম্পটেডও। তো সুতরাং এটা যে সরাসরি অপরাধ হিসেবেই আপনি খোলা চোখে দেখতে পারবেন, কিন্তু এটাও বিবেচনার মধ্যে রাখতে হবে যে বিচারকরা যখন কাজ করেন তাদের বিচারিক কাজ কিন্তু তারা কিন্তু এই ধরনের অপরাধ থেকে তারা মানে একটা দায়মুক্তির বিধানও কিন্তু আমাদের আইন ব্যবস্থায় আছে। সুতরাং যদি অ্যাটর্নি জেনারেল সাহেব যে বক্তব্য দিয়েছেন সেটাকে ওনার যে যুক্তি, এটাতে উনি যুক্তি উপস্থাপন করেছেন, ওনার একটা অবজারভেশন দিয়েছেন, সেই অবজারভেশনের পাশাপাশি এটাও চিন্তা করতে হবে যে বিচারকদের দায়মুক্তির ব্যাপারটাও, দুটা মিলিয়ে হয়তো তখন একটা অ্যাসেসমেন্ট করা যেতে পারে। যে আরেকটা বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলার রায় কবে হবে, সেই দিন ধার্য হবে হচ্ছে 13 নভেম্বর। তো এই ট্রাইব্যুনালের মামলা পরিচালনা বা বিচার প্রসিডিং নিয়ে এখন পর্যন্ত মোটা দাগে দেশের বাইরে থেকে খুব একটা প্রশ্ন আসে নাই, কিন্তু যারা এই আওয়ামীপন্থী যারা অনেক আইনজীবী বলার চেষ্টা করছেন যে এটি একটি ক্যাঙ্গারু কোর্ট, এবং এই যে বিচার প্রক্রিয়াটা হলো, আমরা দেখেছি যে বিচার প্রক্রিয়াটা লাইভ সম্প্রচার হয়েছে, যে এভিডেন্সগুলো আদালতে উপস্থাপন করা হয়েছে
সেগুলো তো ফোন রেকর্ড, ভিডিও, প্রমাণ সকল কিছুই উপস্থাপন করা হয়েছে। আপনার কাছে এই বিচারকের মৌলিক কোনো ত্রুটি কি নজরে এসেছে বা কোনো ত্রুটি আছে কি? একটু আমি খেয়াল করে দেখবেন যে এই বিচারিক প্রক্রিয়া এবং বিচারিক পদ্ধতি কিন্তু আমাদের প্রচলিত বিচারিক পদ্ধতি থেকে ভিন্ন ভিন্ন। এটা কিন্তু প্রথম মনে রাখতে হবে। আমাদের প্রচলিত ফৌজদারি ব্যবস্থায় একজন সাক্ষী এবং তার সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য আদালতের সামনে যত বেশি গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে ডকুমেন্টারি এভিডেন্স কিন্তু তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং এই পার্থক্যটা যদি আমরা বিবেচনার মধ্যে নেই, তাহলে খেয়াল করে দেখবেন যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিচার হচ্ছে, প্রায় 2 বছর সময়কালের মধ্যেকার ঘটনা কিংবা তারও কম সময়কার ঘটনা, যেখানে সাক্ষীদের ঘটনার অকাট্য প্রমাণ রয়েছে। এই যে আদালতে বিচার হচ্ছে, এই আদালতেই কিন্তু বিগত শেখ হাসিনা সরকার তৎকালীন সময়ে স্বাধীনতা যুদ্ধের সময় 71 সালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অনেক ব্যক্তিকে বিচার করেছেন, রায় দিয়েছেন, সাজা দিয়েছেন, ফাঁসি দিয়েছেন। সুতরাং আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি মনে করে থাকেন যে এটা একটা ক্যাঙ্গারু কোর্ট, আমার মনে হয় তাদের পক্ষ থেকে এই যুক্তিটা, এই কথাটা মানুষ বিশ্বাস করবে না, এটা ধোপে টিকবে না। আমি খোলা চোখে এই প্রক্রিয়াগতভাবে আমি কোনো দেখছি না কোনো এমন কোনো অসুবিধা আছে, বরং আমি সাপ্লিমেন্টাল মনে করি। আপনি খেয়াল করে দেখেন, এই সরাসরি সম্প্রচারের যে বিষয়টি, বিধানটি যখন করা হয়েছিল, তখন আমি বলেছিলাম যে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ মামলা, এমনকি প্রত্যেকটা আদালতের বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা উচিত। তাহলে বিচার বিভাগের যে দুর্নীতি, বিচার বিভাগের যে অন্যায়, বিচারকদের সম্পর্কে যে অভিযোগ, আইনজীবীদের যে সম্পর্কে অভিযোগ, সে সমস্ত অভিযোগ থেকে বিচারকরা মুক্তি পাবেন, আইনজীবীরা মুক্তি পাবেন। আপনি খেয়াল করে দেখেন, আমি যখন আপনার সামনে এত পাবলিকলি যে কথাগুলো বলছি, আমি কিন্তু খুব কশাস এবং আমি খুব সজ্ঞানে বলছি যে আমার এই প্রত্যেকটা কথা পাবলিকলি জনগণ কিন্তু শুনবে। তো আমার নিজের নীতি নৈতিকতার অবস্থান যদি ওই জায়গায় না যাই, তাহলে তো আই ক্যানট স্পিক মাই মাইন্ড। আমি আমার মনের কথা বলতে পারবো না। আর আমি তো ব্যক্তিগতভাবে আমার মধ্যে কোনো ইপস অ্যান্ড বাটস নেই। আমার চলা, আমার কথা বলা, আমার পেশাদারিত্ব, আমার সততা, আমার সমস্ত কিছু আমি মনে করি যে আমার কোনো কিছু। তাহলে খেয়াল করতে হবে যে আপনার এই স্বচ্ছতার প্রশ্ন যখন কোনো কারণে আসবে, তখন আমি বলেছিলাম যে আমাদের বিচারটাও মানুষের কাছে স্বচ্ছ হতে হবে। আমাদের সংবিধানে কিন্তু একজন ব্যক্তির দ্রুত বিচার পাওয়ার কিন্তু অধিকার রয়েছে। এই যে আমরা মামলার দীর্ঘসূত্রিতার কথা বলি, মামলার জটের কথা বলি, এগুলো কিন্তু বানানো কথা না, এগুলো কিন্তু সংবিধান সিদ্ধ একজন ব্যক্তির অধিকার। বাংলাদেশের সংবিধানে মৌলিক অন্যতম অধিকার হচ্ছে কোনো ব্যক্তি দ্রুত স্বচ্ছ আদালতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার পাবেন। সাজাও হতে পারে, তিনি বেকসুর খালাসও হতে পারেন। তো আমি মনে করি যে সরাসরি সম্প্রচারের মাধ্যমে বরং এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা আরও বেশি প্রমাণিত হয়েছে। আমি মনে করি এই স্বচ্ছতাটা শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে না, অন্যান্য বিচারের ক্ষেত্রেও আমার মনে হয় এটা কার্যকর করা উচিত। বিশেষ করে আমার অনেক ফেসবুক বন্ধুরা তারা বলেছেন যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত যে বিচারটি বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে, এটারও সরাসরি সম্প্রচার হওয়া দরকার ছিল। কারণ বাংলাদেশের ইতিহাসে এত বড় মামলা কখনো হয়নি যেখানে 21 জন বিচারপতি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের জনগণের ভোট দেওয়ার জন্য একটা কার্যকরী ব্যবস্থা কি ব্যবস্থা না, সেটা শুনানি করেছেন কিংবা করছেন। হাইকোর্টে 5 জন বিচারপতি শুনেছেন, বিচারপতি ABM খায়রুল হক সাহেব সহ ওনারা 7 জন শুনেছেন। তাহলে 7 7 14, বর্তমানে 7 জন শুনছেন। কত হলো? 14, 5 আর 7, 7 5 12 আর 7 হচ্ছে 19। আর হাইকোর্টে পঞ্চদশ সংশোধনী মামলা, ওখানেও তত্ত্বাবধায়ক সরকারের বিষয় ছিল, 2 জন শুনেছেন। এই 21 জন বিচারপতি এরকম একটা গুরুত্বপূর্ণ সাংবিধানিক মামলা শুনছেন। তো অনেকের মনেই প্রশ্ন ছিল যে আমরা যে সমস্ত আর্গুমেন্টগুলো করলাম, এই আর্গুমেন্টগুলো যদি সরাসরি সম্প্রচার করা হতো, তাহলে মানুষ কিন্তু এর সুবিধা এবং অসুবিধা বুঝতে পারত না। আপনি যে শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামালের মামলার একটি ঘটনা আপনাকে একটু জানাতে চাই। সেটা হচ্ছে যে যখন রাষ্ট্রপক্ষ তাদের আর্গুমেন্টটা ক্লোজ করে, তখন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সাজা চেয়েছে, সর্বোচ্চ সাজা চেয়েছে, এবং একই সঙ্গে তাদের সম্পত্তি বিক্রি করে শহীদ আহতদের মধ্যে বন্টনের বিষয়টি তারা আবেদন জানিয়েছে। কিন্তু তৎকালীন যে পুলিশ প্রধান ছিলেন চৌধুরী আব্দুল আল মামুন, তার কিন্তু সাজা
চাওয়া হয় নাই এবং প্রসিকিউশন এটি বিচারকদের বা আদালতের উপর ছেড়ে দিয়েছেন, যেহেতু তিনি আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন। এইটা নিয়ে কোনো প্রশ্ন ওঠার সুযোগ আছে কিনা ভবিষ্যতে? না, দেখুন, একটা বিচারিক প্রক্রিয়ায় রাজসাক্ষী হওয়াটা এটা তো আমাদের আইন সিদ্ধ একটা ব্যাপার, এবং রাজসাক্ষী হওয়ার অন্যতম মূল বিষয়টি হচ্ছে তিনি যে ঘটনা জানেন পুরো ঘটনাটা তিনি আদালতের সামনে উপস্থাপন সত্য উন্মোচন করবেন, সত্য উন্মোচন করবেন, এবং সত্য উন্মোচন করার মাধ্যমে আদালত তার প্রতি এক ধরনের সহানুভূতিশীল হবেন। এই বিষয়টি হচ্ছে মোটামুটি রাজসাক্ষী বিষয়ক আমাদের আইনি বিধান। তো যেহেতু যদি রাষ্ট্রপক্ষ প্রসিকিউশন মনে করে থাকেন তিনি সত্য উদ্ঘাটন করেছেন, সুতরাং সেই ক্ষেত্রে আদালতের তার ক্ষেত্রে রায় এবং সাজার ব্যাপারটা তো আদালতের উপরে ছেড়ে দেবেন, এটাই স্বাভাবিক। এটার ক্ষেত্রে আমি প্রশ্ন ওঠার কোনো ব্যাপার দেখি না, বরং তিনি যদি মনে করে থাকেন প্রসিকিউশন যে তিনি সত্য উন্মোচনের মাধ্যমে রাজসাক্ষী হওয়ার মাধ্যমে বক্তব্য দেওয়ার মাধ্যমে প্রসিকিউশনকে সহযোগিতা করেছেন কিংবা দ্রুততার সঙ্গে অপরাধ প্রমাণ করার জন্য সহযোগিতা করেছেন, তাহলে তো তিনি আদালতের কাছে এটা ছাড়তেই পারেন। তবে প্রশ্ন যেটা উঠেছে সেটা আমি বলি যে এমন অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও সাবেক পুলিশ প্রধানকে কেন অ্যাপ্রুভার রাজসাক্ষী হতে হবে, এইটা একটা প্রশ্ন আমি অনেকে থেকে উত্থাপন করেন, এবং আমার নিজের অভিমত এটা একটা ভ্যালিড কোশ্চেন। এটা একটা ভ্যালিড কোশ্চেন, কারণ ওই যে আমি বললাম যে 1971 সালে সংগঠিত ঘটনা যখন বিচার হয়েছে বাংলাদেশে, তখন কিন্তু এই টেকনোলজি ছিল না, তখন অডিও ছিল না, ভিডিও ছিল না, সাক্ষী ছিল না। এত বছর পরে আমরা সকালে খেয়েছি বিকালে ভুলে যাই। তো এত বছর পরে যখন আপনি বিভিন্ন তথ্যপত্র দিয়ে মানুষকে বিচার করেছেন, সাজা দিয়েছেন, ফাঁসি দিয়েছেন, আর বাংলাদেশে তো জুলাই গণ আন্দোলনের সময়কার প্রত্যেকটা ঘটনার অডিও ভিডিও সবার কাছে আছে, এমনকি ব্যক্তিগত সংগ্রহ অনেকের কাছে আছে। তো সেক্ষেত্রে এমন অকাট্য তথ্য প্রমাণ পাওয়া সত্ত্বেও পুলিশ প্রধান হিসেবে, কারণ মূলত অভিযোগটা তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, যার প্রধান ছিলেন তিনি, সুতরাং তাকে রাজসাক্ষী করানোর প্রয়োজনীয়তাটা কতটুকু ছিল সেই প্রশ্ন উঠতে পারে, এবং আমি মনে করি সেই প্রশ্নটা অত্যন্ত যৌক্তিকভাবে যে কেউ করতে পারে। জি, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক কষ্ট করে অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিলেন। দর্শক, বিদায় নিচ্ছি আমাদের আজকের সময়ের আলাপ থেকে।